বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গ। রোজার আগেই ভোট রোডম্যাপ ঘোষণা ইসির, কিন্তু নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর বিভক্তি কি অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে? দুই একটা দল যারা নিজেদের ক্ষমতার পথের বাধা মনে করে তারা ছাড়া তো বাংলাদেশের সব দলই এখন পিয়ারের পক্ষে। বরঞ্চ আমি প্রশ্ন করি যে ওদের কথা মধ্যে তাই দুই মানে বিএনপি গুলো আমি যাবো ইলেকশন, তখন কি হবে? কথা বলবো সাবেক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলামের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে, আমি শারমিন রমা। আজ আরো থাকছে যুদ্ধ অবসানে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের কড়া বার্তার মধ্যেই আবারও ইউক্রেনে বড় হামলা। ভোট গ্রহণের তারিখ ছাড়াই আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের একটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করে জানান, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রমজানের আগেই ভোটের ব্যবস্থা করতে বলা হয়েছে। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে তফসিল ঘোষণা করবে কমিশন। ভোটের জন্য 24টি কর্মপরিকল্পনা গ্রহণের কথাও জানানো হয়েছে। কমিশন সচিব আরও জানান, 15ই সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করতে চায় নির্বাচন কমিশন। এছাড়া 5ই ডিসেম্বর নাগাদ ভোটার তালিকা মুদ্রণ করা হবে। তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা 17 কি 18, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। নির্বাচন কমিশন এমন এক সময় এই রোডম্যাপ ঘোষণা করেছে যখন দেশের রাজনৈতিক দলগুলো সংস্কার, নির্বাচনে পিআর পদ্ধতির দাবি সহ নানা ইস্যুতে মতবিরোধে লিপ্ত। ফলে নির্বাচন নিয়ে সংশয় কাটছে না। নির্বাচনের আগে দলগুলোর এমন মতবিরোধ কেন জানার চেষ্টা করেছেন তাফসির বাবু। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঢাকায় এই বিক্ষোভ মিছিল জামায়াতের, যেখানে নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তির দাবিও তুলে ধরা হয়। জামায়াত বেশ আগে থেকেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসলেও দলটির পক্ষ থেকে এর আগে মাঠের কর্মসূচিতে নেমে সেভাবে চাপ প্রয়োগের চেষ্টা দেখা যায়নি। কিন্তু এই সময়ে এসে দলটির শক্ত অবস্থান জানান দেওয়ার প্রয়োজন কেন পড়ল? যখন আপনি সরকারে থাকেন, জনগণ যেটা চায় সেটা আপনি করেন না, রাজনৈতিক দলকে তখন জনগণকে নিয়ে দাবি আদায়ের জন্য সরকারকে চাপ তৈরি করতে হয় যে আপনি কেন মানবেন না। শুধু আমরা তো নই, আরও অনেক দলও করতেছে। পিআর সাপোর্ট করে এমন দলের সংখ্যা অনেক। দুই একটা দল যারা নিজেদের ক্ষমতার পথের বাধা মনে করে তারা ছাড়া তো বাংলাদেশের সব দলই এখন পিআরের পক্ষে। তাহলে ম্যাক্সিমাম জনগণ যেটা চায় সেটা আপনি মেনে নেবেন, এটাই স্বাভাবিক। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর প্রথম যখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা ওঠে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এই নির্বাচন কবে হবে তা নিয়ে নানা রকম সন্দেহ সংশয় ছিল। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে এরকম ঘোষণা আসার পরও এখন দেখা যাচ্ছে সেই সংশয় কাটেনি। এর প্রধান কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এমনকি মাঠেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। আবার এই দাবিগুলোতেও সরব আছে ইসলামী আন্দোলন। আবার দেখা যাচ্ছে এই একই সময়ে ছাত্রদের আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও বলা হচ্ছে তাদের ভাষায় জুলাই সনদের বাস্তবায়ন এবং নতুন সংবিধান ছাড়া তারা নির্বাচনে অংশ নাও নিতে পারেন। এই ইস্যুতে বিএনপির সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হলেও এনসিপি এক্ষেত্রে কোনো ছাড় দিতে চায় না।
এখানে বিএনপির সাথে আমাদের যে দূরত্বটা তৈরি হচ্ছে এটা নির্বাচন প্রশ্নে না, এটা প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন বিএনপি চাচ্ছে কি চাচ্ছে না, সেইটার জায়গায় মূলত এখানে দূরত্বটা তৈরি হয়েছে। বিএনপি সেটা হচ্ছে যে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানকেই ধরে রেখে মূলত তারা তাদের রাজনৈতিক ভাবে হচ্ছে পুরনো সিস্টেমে তারা দ্রুত ক্ষমতা হস্তান্তর এবং ক্ষমতা আরোহণের চেষ্টাটা করতেছে। দেখা যাচ্ছে এনসিপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন দাবি নিয়ে সরব আছে। এর ফলে রাজনীতিতে এমন একটা অবস্থার তৈরি হয়েছে যেখানে বিশেষত পিআর কিংবা নতুন সংবিধানের ইস্যুতে বিএনপির বিপরীতে দাঁড়িয়ে গেছে বিভিন্ন দল, যাদের কেউ কেউ আবার দাবি মানা না হলে নির্বাচনে না যাওয়ারও হুমকি দিয়েছে, যদিও এমন হুমকিকে গুরুত্ব দিতে চায় না বিএনপি। এটা হচ্ছিল যে বায়বীয় কথা আর কি। বরঞ্চ আমি প্রশ্ন করি যে ওদের কথা মধ্যে দাবি 2 মানে নিল, বিএনপি গুলো আমি যাবো না ইলেকশন, তখন কি হবে? তারা করতে চাচ্ছে, করতে পারে, বেরোতে করতে পারে, কিন্তু নির্বাচন যে বিএনপি ছাড়া হবে না এটা তাদের বোঝা উচিত, এবং নির্বাচন ছাড়া এই দেশের যে গণতন্ত্র হবে না এটাও তাদের বোঝা উচিত, এবং তারা সবসময় ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে। বিএনপি এটাও স্পষ্ট করছে পিআর পদ্ধতির বিপক্ষেই তাদের অবস্থান থাকবে। এই দেশে, বাংলাদেশ দেশে পিআর সিস্টেম মানুষ চেনে না। মানুষ যে ভোট দেয়, মানুষ দেখতে চায় যে যে লোকটা এমপি হবে আমার, তার কাছে আমি যেতে পারবো কিনা, সে লোকটা কতখানি আমাদের প্রিয় হবে। তো আমি যাই দেখলাম না, শুনলাম না, মার্কার দিকে ভোট দিলাম, আর এক লোক হাওয়া থেকে এসে গেল, তার কাছে কেমনে যাবো, সে কি ব্যবহার করে 5 বছর সাফার করবে জনগণ? ওইটা জনগণ মানবে না। তবে বিএনপি যেটাই বলুক, বাস্তবতা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, নতুন সংবিধান, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি সহ বিভিন্ন ইস্যুতে কিভাবে একযোগে চাপ প্রয়োগ করা যায় সেটা নিয়ে এনসিপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে। এমনকি বিএনপির সঙ্গে অতীতে যুগপৎ আন্দোলনে থাকা একাধিক দলও এই প্রক্রিয়ার অংশ হয়েছে। তবে বিএনপির বিপরীতে এই দলগুলো একটি জোট হিসেবে আবির্ভূত হবে কিনা সেটা স্পষ্ট নয়। না, এখনই এই মুহূর্তে কোনো জোটের বিষয়টি আসছে না। বিষয়টি আসছে বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে হয়তোবা অবস্থানগত জায়গার মধ্যে কিছু সাদৃশ্য পরিলক্ষিত হতে পারে, কিন্তু এটি এখনই জোটের বিষয়ে কোনো ধরনের চিন্তা কিংবা হচ্ছে এখনই ভাবা হচ্ছে না। ইসলামী দলের জোট করব এই কথাটা আমরা বলি নাই। আমাদের দেশের রাজনৈতিক দল যেগুলো আছে সেখানে ইসলামিক আছে, ন্যাশনালিস্ট আছে, দেশপ্রেমিক, গণতান্ত্রিক, ফ্যাসিবাদ বিরোধী যত দল আছে সবাইকে নিয়ে আমাদের ঐক্য হতে পারে, সবাইকে নিয়ে আমরা একসাথে নির্বাচনের সমঝোতা করতে পারি। সেই বিষয়টা এখনো সময় আসে না, এগুলো আলাপ আলোচনা হচ্ছে। তবে জোট হোক আর না হোক, সামনের দিনগুলোতে পিআর এবং নির্বাচনের আগেই জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন নিয়ে যে রাজনীতি ঘোলাটে হয়ে উঠতে পারে তা স্পষ্ট। এক্ষেত্রে বিশেষত পিআর নিয়ে গণভোটের কথাও বলা হচ্ছে, যদিও পিআর নিয়ে গণভোটে জটিলতা দেখছেন এই সংবিধান বিশেষজ্ঞ। নীতিগতভাবে পিআরটা হলো উত্তম, কোনো সন্দেহ নেই, আমারও কোনো আপত্তি নেই, সন্দেহ নেই, কিন্তু এইটা এত ভিন্ন, আমাদের 100 বছরের অভিজ্ঞতা থেকে এত ভিন্ন যে এইটা মানুষজনকে বোঝাতে অন্তত 10 বছরের একটা প্রচারণা লাগবে। গণভোট লোকে যে হা না বলবে তাকে তো বুঝতে হবে পিআরটা কি, এবং এটা অনেক জটিল ব্যাপার, অনেক মানে অঙ্কের ব্যাপার আছে, এখানে অনেকগুলি মেথড আছে। আগে ওই জন্যই বলছি যে এইটা লোককে বুঝিয়ে তখন গণভোটে গেলে তখন এটার ওই ভোটের একটা মূল্য থাকবে। তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করার সুযোগ নেই। অন্যদিকে দলগুলোও ঐক্যবদ্ধ নয়। আবার জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করলেও নির্বাচন পদ্ধতি কিংবা সংস্কার বাস্তবায়ন নিয়ে দলগুলোকে এখনও এক কাতারে আনতে পারেনি। ফলে নির্বাচনের সময়সীমা ঘোষিত হলেও দলগুলোর বিভক্তি ও অনড় অবস্থানের কারণে রাজনীতির অনিশ্চয়তা কাটছে না। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা, ঢাকা। বিবিসি প্রবাহে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম এবং সাবেক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। মারুফুল ইসলাম, আমি শুরুতে আপনার কাছে আসি। ইতিমধ্যেই রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, যদিও পিআর পদ্ধতি সামনে রেখে আরেকটা রোডম্যাপ দিতে মানে আহ্বান জানাচ্ছে জামায়াত। তো ভোট হওয়া নিয়ে আমরা যে ধরনের সন্দেহ, শঙ্কা, সংশয় দেখছিলাম গত কিছুদিন ধরে, সেটা কি এই রোডম্যাপ ঘোষণার পর কাটবে বলে মনে করেন? জি, ধন্যবাদ।
আমার মতে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে, এখানে নির্বাচন ইটসেলফ কোনো বার্গেনিং ইস্যু না। অর্থাৎ নির্বাচন হবে কি হবে না এটার ভিত্তিতে অন্যান্য দাবি দাওয়াগুলো আদায় করা না করার কোনো বিষয় না। নির্বাচন হতে হবে, দ্রুততম সময়ে নির্বাচন হতে হবে। বাংলাদেশের রাজনীতি, প্রশাসন বা সমাজ এই মুহূর্তে একটা প্রলম্বিত সময় বিনা নির্বাচনে থাকাটা আসলে আর আমাদের নেওয়ার ক্ষমতা নেই, ফলে নির্বাচন হতে হবে। এখন এই নির্বাচনটা যে হতে হবে, নির্বাচন আমরা যে একটু দেখলাম, যে প্রস্তুতিটা দেখলাম, সেই প্রস্তুতির মধ্যে আপনি দেখেন যে 5টা জায়গা আছে। একটা হচ্ছে যে আমার আইন বিধি সংক্রান্ত একটা জায়গা, একটা মেজর জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে প্রকিউরমেন্ট, আমার প্রচুর মুদ্রণ উপকরণ সামগ্রী নিতে হবে। তৃতীয়ত হচ্ছে আমার একটা এটা যে কর্মী বাহিনী সেটা লাগবে, এবং চতুর্থত কিংবা সেটা হয়তো প্রধান, যেটা হচ্ছে ট্রাস্ট বিল্ডিং। এবং এর সাথে আরও দুটো গুরুত্বপূর্ণ অংশ আছে। একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারীর একটা ভূমিকা, আর একটা ভোটারদের সচেতন করার ভূমিকা। ওই দুটো প্রস্তুতি কিন্তু আমরা আজকে দেখিনি, কিন্তু বাকি যে 4টি জায়গা তার একটা রোডম্যাপ আমরা দেখেছি। তাহলে এই রোডম্যাপের মধ্যে প্রধানতম যেটা আমরা বলছি যে ট্রাস্ট বিল্ডিং, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এটা তো প্রশাসনিক উদ্যোগ হলেই চলবে না, এটার সাথে আমার সকল পক্ষগুলোকে নিয়ে স্রোতে ঢুকতে হবে। তো সেই স্রোতে প্রবেশ করার জন্য যে ট্রাস্ট বিল্ডিং, সেই ট্রাস্ট বিল্ডিংয়ের কাজটা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে চলছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্যাপ আছে, সেই গ্যাপটা এটার পূরণের জায়গার যে চয়েস কিংবা যে বিকল্পগুলো, সেই বিকল্পগুলো এখনও আমাদের কাছে আছে। ফলে আমার কাছে মনে হয় বিকল্পগুলো যদি দুই পক্ষ থেকে, অর্থাৎ যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, পিআর কিন্তু যেটা আমাদের বিএনপির সম্মানিত নেতা বললেন, পিআরের তো অনেক রকমের ধরন আছে। আমাদের এই বর্তমান রাজনৈতিক জনগোষ্ঠীকে, তাদেরকে যে পদ্ধতিতে তারা নির্বাচন করছেন সেই পদ্ধতিতে নির্বাচন করেও পরেও কিন্তু পিআর পদ্ধতি ইনস্টল করা যায়, যেটা আমরা উচ্চকক্ষের কথা বলেছিলাম। ফলে পিআর পদ্ধতি একেবারেই কাজ করতে পারবে না, এখানে চালানো যাবে না, বর্তমান কাঠামোকে ভেঙে রাখতে হবে, সেটা কিন্তু না, এটা সম্ভব। অর্থাৎ আমি বলছি যে এখানে সুযোগ আছে, কিন্তু মানে নেগোশিয়েট করার কিন্তু জায়গা এখনো পর্যন্ত আছে। নেগোশিয়েট করার জায়গা আছে মনে করছেন। জেসমিন টুলি, আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন। পিআর পদ্ধতির যে দাবিটি উঠছে, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছিলেন যে এটা মানুষকে বোঝাতে সময় লাগবে। স্বভাবতই একটা প্রশ্ন ওঠে যে বাংলাদেশ সার্বিকভাবে আসলে এর জন্য কতটা প্রস্তুত? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা অনেক দিন ধরেই কথা হচ্ছে। 5ই আগস্ট 24 সালের পর থেকে পিআর পদ্ধতি নিয়ে আমাদের কথা হচ্ছে। তার কারণ হিসাবে দেখা যাচ্ছে যে আমাদের যে 4টা নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছিল, 91-এর একটা, 12ই জুন 96 সালের একটা, 2001-এ এবং 2008-এ, সেখানে দেখা যায় যে পার্সেন্টেজ তারা ভোট পেয়েছিল, যে দলগুলো বড় দুটো দল, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ, তাতে দেখা যায় কিন্তু কোনো দলই 150 আসে না, কোনো নির্বাচনটাই না। দেখা যায় যে 91-এ প্রায় 33.81 ছিল সম্ভবত বিএনপির, এবং আওয়ামী লীগের ছিল 30.08। তাতে দেখা যায় যে একটা দল 99 পায়, একটা দল আরেকটু মানে কাছাকাছি, কিন্তু 150 ক্রস করার মতন কোনো ছিল না। আবার আমরা একদম শেষেরটা ধরলেও দেখা যায় যে আওয়ামী লীগ সম্ভবত 48% এরকম কাছাকাছি পেয়েছিল, এবং বিএনপি পেয়েছিল হলো 30 বা 35 নিয়ারলি এরকম। মানে যদি আমরা আনুপাতিক করতাম দেখা যাচ্ছে তো আওয়ামী লীগ 146 এবং বিএনপি 99টা আসন পেত। তার মানে আমাদের সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে গলদ আছে, মানে ঠিক প্রতিটা ভোটারের যে রায় সেই অনুযায়ী দলগুলো তাদের সংসদে রিপ্রেজেন্টেশন থাকছে না। এই প্রেক্ষাপটেই কিন্তু উঠে আসে যে আমাদের সিস্টেমটা পরিবর্তনের দরকার। কিন্তু এই পিআর সিস্টেম কিন্তু আমাদের নেপালে আছে। নেপাল কিন্তু প্রতিনিয়ত সরকার অস্থিতিশীল থাকে, কারণ সেই ক্ষেত্রে বড় দলগুলোকে সরকার গঠন করতে হয় ছোট ছোট দলের আশায়, এবং এখানে টাকা পয়সা কেনা বেচা হয়, এবং বোঝাপড়া সমঝোতা না হলে দেখা যায় যে আস্থাটা উঠায় নিতেও চেষ্টা, ছোট দলগুলো উঠায় নেই, সেখানে সরকার অস্থিতি হয়ে যায়। মানে ভালো মন্দ দুটো সিস্টেমই আসলে আছে। তা আমাদের যেটা আপনি এই মুহূর্তে এত শর্ট সময় একটা ইলেকট্রাল সিস্টেম পরিবর্তন, সেটা কোন অবস্থাটাই ঠিক এরকম একটা আইন দ্বারা পরিবর্তন করা সম্ভব না। এর জন্য প্রত্যেক মানুষের একটা রায় লাগে যে আমি দীর্ঘদিন 100-150 বছর বা আমরা স্বাধীনতার পর থেকে আমি এই সিস্টেমে ভোট দিয়ে এসেছি, মানুষ অভ্যস্ত এটাতে।
অর্থাৎ সেই অভ্যাসটা পরিবর্তন হঠাৎ করে এটা না, এটার জন্য পরিবর্তনের জন্য হয়তো দরকার হতে পারে গণভোট অথবা সংবিধানে পরিবর্তন। কিন্তু আপনি যদি মনে করেন আমাদের নির্বাচনটা দরকার, আসলে কি দেশে তো আসলে ভালো নির্বাচন তো প্রায় 17-18 বছর হয়নি, 17 বছর ধরে। তা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ কিন্তু গণতান্ত্রিকভাবে বেশি দূর রান করতে পারে না। এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একসময় নির্বাচিত কথাটা আসবে যে তোমাদের ইলেকশন কোথায় কেমন। তো এই প্রেক্ষাপটে আমরা যেটা আমাদের সংস্কার কমিশন যেটা বলেছিল যে আমাদের লোয়ার হাউস, আমাদের 2টা হাউস করা হোক, লোয়ার হাউসটা আমাদের সিম্পল মেজরিটি সিস্টেম, মানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই সিস্টেমেই থাকুক, এবং আমরা আপার হাউস যেটা করব 100 আসনে, সেখানে প্রতি দল কত % ভোট পেয়েছে দলের পার্সেন্টেজ অফ কাস্টিং ভোটের পর ভিত্তি করে তাদের উপরে আপার হাউস দাও। এইভাবে আপাতত সলিউশন করে তারপরে আসলে দলগুলো চাচ্ছে, বিশেষ করে জামাতে ইসলাম বলছে যে আমরা পিআর চাই, কিন্তু পিআর তো আপনার আমাদের ভোটার প্রায় 12 কোটি প্লাস। তা 12 কোটি ভোটারেরও তো একটা বেশি তাদেরও আকাঙ্ক্ষা কি সেটাও তো জানা প্রয়োজন। মারুফুল ইসলাম, জামাত এনসিপি ভোটের আগেই জুলাই সনদের বাস্তবায়ন সেটার দাবি করেছে, আবার নির্বাচন পদ্ধতি এটির পিআর পদ্ধতি দাবি জানাচ্ছে জামাত। তো অনেকের মতেই এই যে দলগুলো নানা ধরনের দাবি, এটার পেছনে এক ধরনের প্রতিপক্ষকে রাজনৈতিক চাপ দেওয়ারও একটা বিষয় জড়িত, এবং আরও আলোচনা আছে যে এখানে আসন নিয়ে সমঝোতার কিছু বিষয়ও আছে। তো এই যে আমরা মত পার্থক্য দেখতে পাচ্ছি দলগুলোর মধ্যে, যেটা আরো প্রকাশ্যে আসছে দিন দিন, এটা কি নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে নাকি না এক ধরনের সমঝোতা আবার হয়ে যাবে? কি দেখেন আসলে? আমার কাছে মনে হয় যে ধরেন এই মুহূর্তে নির্বাচন না হওয়া কারোর জন্য লাভজনক না। যদি আমরা বিএনপির কথা ভাবি, ফলে তার কাছে নির্বাচনে অংশগ্রহণ না করা এটা কোনো বিকল্পই না। অর্থাৎ তার একদিন যদি দেরিতে সে যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তার জন্য তার তার রাজনৈতিক লসের পরিমাণ বাড়তে থাকবে। আমরা যদি জামাত ইসলামের কথা চিন্তা করি, সে যদি নির্বাচনে অনেক দেরি করেও আসে, যদি নির্বাচনের ভেতরে সে যায়, সে অনেক গ্রহণযোগ্য একটা রাজনৈতিক শক্তি হিসেবে তাকে প্রতিষ্ঠিত করবে। এবং এনসিপি যদি বাইরে থাকে, যদি সে তাহলে তার ঝুঁকি ক্রমশ বাড়তে থাকবে অজনপ্রিয় হওয়ার। ফলে সেও চাইবে জনগণের সাথে যুক্ত হওয়া এবং ক্ষমতার সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রক্রিয়া যেটা, সেখানে তার জন্য নির্বাচনে যাওয়াটা লাভজনক। ফলে আমি দেখছি যে সবার জন্য যেহেতু লাভজনক, ফলে নির্বাচনটা হওয়াই যুক্তিসঙ্গত হবে। সেক্ষেত্রে যে দাবিগুলো, যে নির্বাচনটাকে অর্থবহ করা, এবং সেই অর্থবহ করার কাজটি কিন্তু নির্বাচনের পরে হবে, কিন্তু তার যে ন্যূনতম সমঝোতা, যে আমি নির্বাচনটা হওয়ার পরে তুমি কি করবে, আমি কি করব, সেই যে সমঝোতা, যেটা আমাদের জুলাই সনদের কথা বলা হচ্ছে, এবং পরস্পরের যে লেনদেনের কথা যেটা বলা হচ্ছে, অর্থাৎ কোথায় কিভাবে কোন আসন কোন ধরনের সুবিধা পাবে, সেইগুলোর যতগুলো মেটেরিয়াল, অর্থাৎ কতগুলো বস্তুগত লাভালাভের ব্যাপার আছে, কতগুলো আদর্শিক বা ক্ষমতার যে দ্বন্দ্ব, সেই জায়গায় কতগুলো লাভালাভের ব্যাপার আছে। তো ওইটার একটা বিনিময় হচ্ছে, এটার আমরা যেটা সামনে দেখছি চলছে, এবং পেছনে একটা দর কষাকষি চলছে। তো ফলে যেহেতু নির্বাচন না হওয়াটা আদতে কারোর জন্য লাভজনক বিকল্প না, সে কারণে এই প্রেশারটা আমরা যতটা দেখছি বাড়ছে, কিন্তু আমার ধারণা এটা উপরের দিকে পার্থক্যটা যতটা দেখছি, নিচে হয়তো পার্থক্যটা অতটা না, সেটা হয়তো আরও খানিকটা কাছাকাছি। ফলে সম্ভাবনা আমি দেখছি যে নির্বাচন হওয়ারই সম্ভাবনাটা বেশি দেখছি। জেসমিন টলি, রাজনৈতিক দলগুলো যতটা মত পার্থক্যের মধ্য দিয়ে যাচ্ছে, তারা এবং অনেকে শঙ্কা প্রকাশ করেন যে হয়তো কোনো একটা সময় নির্বাচন ঘিরে সংঘাতপূর্ণ পরিস্থিতিও হয়ে যেতে পারে কিনা, সেই শঙ্কাও অনেকে উড়িয়ে দিচ্ছেন না। কিন্তু যদি সেটা হয়, সেক্ষেত্রে তো তাহলে এই নির্বাচনটাও আপনার গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ইত্যাদি প্রশ্নের মুখে পড়বে, এবং সেই বিতর্কে মুখে পড়তে পারে। আসলে আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা তুলে নিয়ে এসেছেন যে এই নির্বাচনটা সংঘাতপূর্ণ অবস্থায় যাবে কিনা, অথবা এই গ্রহণযোগ্যতা কোন মাত্রায় হবে। দেখেন, আমরা আন্তর্জাতিক মানদণ্ডে যে সমস্ত নির্বাচনের বৈশিষ্ট্যগুলো দেখি, তার মধ্যে একটা কিন্তু হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা। আমাদের দেশে 91-এর
যে নির্বাচনটা হয়েছিল সেখানে আমরা 3 জোটে একটা রূপরেখা, একটা মোটামুটি এক সমঝোতা দেখেছি। এছাড়া কোনো নির্বাচনেই কিন্তু রাজনৈতিক দলগুলো এককভাবে যে আমরা সমঝোতা করে মেনে নিয়ে নির্বাচনের সেরকম বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যেকবারই মানে এবার কিন্তু এটা এরকম পরিস্থিতি এবারই প্রথম তা না। আমরা আমাদের ইতিহাস দেখলাম, পুরোনো যতগুলো ইলেকশন, শুধু 91টা একটু ভিন্ন মাত্রা পেয়েছিল, যেহেতু একটা এরশাদের পতন, এবার 3টা দল একসাথে হয়েছিল, জামাত ইসলাম, আওয়ামী লীগ এবং বিএনপি। তাছাড়া হ্যাঁ বামফ্রন্ট ছিল। আর তাছাড়া দেখেন কোনো নির্বাচন আপনি 8 সালে দেখেন, সেখানেও আপনি দেখেন, তার আগে দেখেন 2001-এ দেখেন, 96 জুনের দেখেন, প্রত্যেক সময় কিন্তু আমরা এরকম ধরনের পরিস্থিতির মুখোমুখি দেশের মানুষ হয়েছে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে ভাবা উচিত যে দেশে নির্বাচনটা করতে হলে একটা সুষ্ঠু পরিবেশ রাখে, এবং সেটা প্রথম এবং প্রধানত রাজনৈতিক দল এবং প্রার্থীদের দায়িত্ব। হ্যাঁ, নির্বাচন কমিশন এককভাবে একটা সুষ্ঠু নির্বাচন, এত বড় কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে তোলা সম্ভব না। যদি এই পরিস্থিতি বেশি দিন করে, কিন্তু আমি ওনার সাথে ভাইয়ের সাথে একমত যে উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো অবশ্যই দেশের কথা চিন্তা করে তারা অবশ্যই সমঝোতা হয়ে যাবে, এবং এটা প্রত্যেকটা নির্বাচনের আগেই একটা রাজনৈতিক দলের কৌশল থাকে, তারা বিভিন্ন কৌশল তাদের এই করে, তা এটা তাদের সমঝোতা হবে এবং ইলেকশন হবে যথাসময়, এটাই আমরা আশা করি যে সাধারণ মানুষ হিসাবে। কিন্তু চ্যালেঞ্জ, এবারকার চ্যালেঞ্জগুলো আপনি যেটা বললেন যে আসলে এটা গ্রহণযোগ্যতা কেমন মাত্রায় হবে, দেখেন নির্বাচনের গ্রহণের মাত্রা পেতে হলে ভোটারদের অংশগ্রহণ কিন্তু প্রথম ফ্যাক্টর, যে ভোটাররা সেই মাত্রায় ভোট দিবে। আমাদের মনে রাখতে হবে যে একটা দল দীর্ঘ পরপর প্রায় 15 বছর 16 বছর দেশ শাসন করে গেছে, তাদেরও ভোটার সংখ্যা আছে এবং সেই দেশে সেই দলের কর্মী বাহিনী আছে। তার মানে নির্বাচনের সময় উত্তপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা মবের যেরকম দেখি, ইলেকশনের সময় কিন্তু এমনি ছোটোখাটো মব তৈরি হয়ে যায়, যিনি হেরে যান তিনি নিমিষের মধ্যে 1000 খানিক লোক এমনি জড় করে ব্যালট বক্সে একটা পরিস্থিতি রয়েছে, মানুষ আতঙ্কের মধ্যেই আছে, কিছুটা আতঙ্কের মধ্যে আছে। সেজন্য সব রাজনৈতিক দলগুলো উচিত যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেদিকটা খেয়াল করা এবং দেশের সাথে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করে আনা। মারুফুল ইসলাম কিছু যোগ করবেন খুব ছোট করে, একদম যদি 2 লাইনে কিছু যোগ করতে চান। না, আমি একটা জিনিস অবশ্যই মনে করি যে আসলে আমাদের ব্যাপক একটা তরুণ সংখ্যক ভোটার আছে। এই ভোটাররা যদি উপস্থিত থাকে, ভোট কেন্দ্রে উপস্থিত থাকে, এই ক্যাম্পেইনে যদি উপস্থিত থাকে, তাহলে কোনো পক্ষেই আসলে এটা সম্ভব হবে না নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করার। ফলে আমি চাই যে নির্বাচন কমিশন নিজ থেকে উদ্যোগ নিক এবং বাকিদেরকে সংযুক্ত করার জন্য এই তরুণ ভোটারদেরকে আমরা নির্বাচন প্রক্রিয়াতে যুক্ত করতে পারি। ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের কড়া বার্তার মধ্যে বুধবার আবারও কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে 4 শিশু সহ অন্তত 17 জন নিহত হয়েছে। বুধবার রাতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় এভাবেই কেঁপে উঠতে দেখা গেছে ইউক্রেনের রাজধানী কিয়েভকে। রুশ সেনাদের ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ কমপক্ষে 17 জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। তাদের দাবি অনুযায়ী বুধবার রাশিয়া 30টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি প্রায় 600টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। চলতি মাসে এটি এখন পর্যন্ত কিয়েভের উপর চালানো সবচেয়ে বড় হামলা বলে জানা যাচ্ছে। এমন একটি সময় এই হামলার ঘটনা ঘটল যার আগে ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন নেতৃত্বাধীন কূটনীতিকরা রাশিয়ার প্রতি কড়া বার্তা দেন। বুধবার ওই কড়া বার্তার পর রাতেই কিয়েভে হামলা চালিয়েছেন রুশ সেনারা। হামলায় শহরটির বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সেখানকার কোনো কর্মকর্তা এসব ঘটনায় হতাহত হননি বলে জানা যাচ্ছে। তবে কার্যালয়ে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি শান্তির আশা নষ্ট করার অভিযোগ করেছে
যুক্তরাজ্য। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেইন জানিয়েছেন যে তারা রাশিয়ার প্রতি বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন। এছাড়া ব্রাসেলসে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এদিকে রাশিয়া এখনও আলোচনায় আগ্রহী বলে জানিয়েছে ক্রেমলিন। একরকম জোর করেই কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে সরিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবিধানিক ক্ষমতা বলে 25 আগস্ট নির্বাহী আদেশে এক চিঠি দিয়ে লিসার অপসারণ নিশ্চিত করেন তিনি। তবে ছেড়ে কথা বলেননি লিসাও, ঘোষণা দেন আইনি লড়াইয়ের। যেই কথা সেই কাজ। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দিয়েছেন ফেড গভর্নর। ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। ট্রাম্প লিসার এই আইনি লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটি এখন দেখার। আদালতের কাছে ট্রাম্পের বরখাস্তের আদেশকে অবৈধ ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়েছেন লিসা। মামলায় ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল এবং বোর্ড অব গভর্নর্সকেও বিবাদী করেছেন তিনি। আর মামলার নথিতে লিসার আইনজীবী অ্যাবে লোয়েল আদালতে লিখিত বক্তব্যে বলেছেন, এটি এক নজিরবিহীন ও বেআইনি প্রচেষ্টা। ফেডের ইতিহাসে আগে কখনো কোনো গভর্নরকে এভাবে সরানো হয়নি। ফেডারেল রিজার্ভ অ্যাক্ট অনুযায়ী শুধু বৈধ কারণ দেখাতে পারলেই গভর্নরকে সরানো যায়। লিসার বিরুদ্ধে অভিযোগ শুধুই অনুমান নির্ভর, যা তার নিয়োগের আগের সময়ের ব্যক্তিগত বন্ধকি ঋণ সম্পর্কিত। এর আগে গত 25 আগস্ট লিসাকে বরখাস্তের চিঠি দেন ট্রাম্প। সেই চিঠিতে লিসার বিরুদ্ধে তিনি অভিযোগ আনেন, লিসা তার বন্ধকি ঋণ সংক্রান্ত নথিতে মিথ্যা তথ্য দিয়েছেন, তাই তাকে সরানো যৌক্তিক। কেননা মার্কিন জনগণ বিশ্বাস করে ফেডের দায়িত্বে থাকা ব্যক্তিরা সৎ ও স্বচ্ছ। অথচ লিসা বাড়ি কেনার ঋণের জন্য ভুয়া তথ্য দিয়েছেন। এ ধরনের আর্থিক অনিয়ম গুরুতর অপরাধ। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত ফেডের স্বাধীনতা খর্ব করবে বলে অনেকেই এ নিয়ে প্রশ্ন তুললেও এ ব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাইয়ের ভাষ্য, প্রেসিডেন্ট বৈধ ক্ষমতা প্রয়োগ করেছেন। আর্থিক নথিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দায়ী গভর্নরকে সরানো ফেড বোর্ডের জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা বাড়াবে। মিশিগান স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক লিসা প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ফেডের গভর্নর হন 2022 সালের মে মাসে। ফেডের প্রথম কৃষ্ণাঙ্গ নারীও তিনি। 7 সদস্যের ফেড বোর্ডের একজন হিসেবে মার্কিন সুদ হার নির্ধারণে ভূমিকা রাখতেন লিসা। আর এই সুদ হার কমাতেই চাপ দিচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নানা সময়ের জন্য ফেড চেয়ারম্যান জিরোম পাওয়েলকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত জিরোম টিকে গেলেও ট্রাম্পের শিকার হয়েছেন লিসা। অভিবাসন নিয়ন্ত্রণে বরাবরই কঠোর প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ঘোষণা দেন অবৈধ অভিবাসী বিতরণের। সে নির্দেশ মেনে একরকম ধরে বেঁধে অবৈধ অভিবাসীদের বিমানে তুলে দেয় তার প্রশাসন। সেই রেশ কাটতে না কাটতেই বৈধ অভিবাসীদের উপর চোখ পড়েছে তার। অভিবাসীদের জন্য 27 আগস্ট প্রণয়ন করেছেন নতুন ভিসা নীতি। আর এতে যুক্তরাষ্ট্রের শঙ্কায় পড়েছে অভিবাসী শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী ও সাংবাদিকদের ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন ভিসা নীতি কঠোর করল ট্রাম্প প্রশাসন? এতে যুক্তরাষ্ট্রের সামনেই বা কি চ্যালেঞ্জ? রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন প্রক্রিয়া কঠোর করার পদক্ষেপের অংশ হিসেবে শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সংবাদকর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। এ নীতি কার্যকর হলে দীর্ঘমেয়াদী ভিসা পাওয়া বেশ কঠিন হবে। আর ভিসা পেলেও পরবর্তীতে তা নবায়ন করতে হবে নতুন করে। ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি কার্যকর হলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা। কেননা শিক্ষার্থী ভিসা এফ ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে রয়েছে প্রায় 16 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী। নতুন নিয়মে তাদের ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ 4 বছর। আর যে ক্যাটাগরিতে থাকা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে বর্তমানে দেশটিতে অবস্থান করা প্রায় 3,55,000 সংস্কৃতি কর্মীর মেয়াদও 4 বছর। নতুন এই নীতিতে ট্রাম্প সবচেয়ে বেশি কঠোর হয়েছেন সংবাদকর্মীদের ওপর। আই ক্যাটাগরিতে থাকা সংবাদকর্মীরা এতদিন দেশটিতে কয়েক বছর মেয়াদী ভিসা পেলেও নতুন নীতিতে সেটা কমিয়ে 240 দিন করেছে ট্রাম্প। আর চীনের ব্যাপারে বরাবরই কঠোর ট্রাম্প এখানেও তার নীতি ঠিক রেখেছেন। সর্বোচ্চ 90 দিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ দিয়েছেন চীনা সংবাদকর্মীদের। ওয়াশিংটনের এমন বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। তবে এত কিছুর মধ্যেও আশার কথা হলো, এ মেয়াদ শেষ হলেও তা বাড়ানোর আবেদন করতে পারবে অভিবাসীরা।
ট্রাম্প প্রশাসন বলছে এই পরিবর্তন আনার মূল কারণ ভিসাধারীদের ওপর আরো ভালোভাবে নজরদারি ও নিয়ন্ত্রণ রাখা। আর যুক্তরাষ্ট্রের অভিবাসন দপ্তর USCIS বলছে তারা আবারও নাগরিকত্ব আবেদনকারীদের এলাকায় গিয়ে তাদের বসবাস, চরিত্র ও মার্কিন মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতি যাচাই করবে। ট্রাম্প অবশ্য এই প্রস্তাব নিজের প্রথম মেয়াদেই দিয়েছিলেন। 2020 সালে নিজের শেষ সময়ে এসে এই ভিসা নীতির প্রস্তাব দেন তিনি, যদিও পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে তার সেই প্রস্তাব বাতিল করে দেয়। অবশ্য নতুন এই ভিসা নীতির বিরোধিতা শুরু হয়ে গেছে এরই মধ্যে। আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংগঠন NAFSA এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছে এতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। আর প্রেসিডেন্টস অ্যালায়েন্স অন হায়ার এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন এর প্রেসিডেন্ট মিরিয়াম ফেল্ট ব্লুমের ভাষ্য, এই নিয়ম বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের কাছে বার্তা দেয় তাদের অবস্থান যুক্তরাষ্ট্রে মূল্যায়ন করা হয় না। তাছাড়া এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষতির পাশাপাশি মার্কিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর মেধা আহরণের ক্ষমতাকেও দুর্বল করে ফেলবে। এতে বৈশ্বিক প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র। এর বাইরেও এই নীতি কার্যকর করার আগে আর্থিক ক্ষতির বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। কেননা দেশটির বাণিজ্য বিভাগের 2023 সালে দেওয়া তথ্যমতে বিদেশি শিক্ষার্থীরা মার্কিন অর্থনীতিতে $50 বিলিয়ন বেশি অবদান রেখে যাচ্ছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।